এই সূত্রে আবার যোগাযোগ ফেরত আসলো, সেটা ভালো লাগছে। এবং আমাদের পাঠশালার শুরুর সময় যে ধরনের ভাবনা ছিল, সেই ভাবনাগুলো থেকে যারা আমাদের পাঠশালায় পড়েছেন, এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে পার করেছেন, চাকরি জীবনে ঢুকেছেন, তাদেরকে দেখে বা তাদের সাথে যখন পরিচয় হয় তখন ভালো লাগে যে এই যে একটা ভিন্ন রকমের ভাবনা থেকে যে স্কুলটা চলছে, সেই স্কুলটাকে আমরা সবাই যেন সামনের দিকে আনতে পারি, যেটা একটু আগে অমলদাও বললেন। আমি একটু আমার পূর্বে যে বক্তারা বলেছেন তাদের একজনের থেকে সূত্র নিয়ে একটু বলি যে শিক্ষকদের কথা বলা হয়েছিল যে শিক্ষকরা যারা নিজেরাই মেরুদণ্ড ঠিক করে রাখতে পারেননি, তারা আসলে কিভাবে মেরুদণ্ড ঠিক করাবেন বা মেরুদণ্ডের ব্যাপারে শিক্ষার্থীদেরকে বলবেন। আমরা গত 1-2 মাসের অভিজ্ঞতায় যেটুকু বুঝেছি যে আসলে শিক্ষকদের চাইতে শিক্ষার্থীরাই বরং উল্টো মেরুদণ্ড ঠিকঠাক করে তাদের ঠিকঠাক কাজটি করেছেন। এবং যারা হয়তো ওই সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আজকে এখানেও এই চার দেয়ালের মধ্যে যারা বসে আছি তাদের বেশিরভাগেরই হয়তো বা শ্রেণীগত অবস্থান কাছাকাছি, এবং আমরা হয়তো মানে সামাজিক গবেষণার যে প্রপঞ্চগুলো আছে তার মধ্যে সামাজিক আন্দোলনের ক্ষেত্রে ধরেই নেওয়া হয় যে যাদের বয়স হয়েছে, যাদের মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণীতে অবস্থান, তারা সাধারণত আন্দোলনে অংশ নেন না। তারা তখনই আন্দোলনে এসে ঢোকেন যখন আসলে পজিটিভ ফিডব্যাক বা বোঝা যায় যে এই আন্দোলনে আসলে বিপদের সম্ভাবনা কম, তাদের সম্পদ এবং শ্রেণী হারানোর সম্ভাবনা কম, তাদের যে সমস্ত সুবিধাদি নিয়ে তারা সুবিধাবাদী অবস্থায় থাকেন সেই সুবিধা হারানোর সম্ভাবনা কম। আপনারা যদি এরকম মানুষদেরকে দেখতে চান, আজকেও শিক্ষা মন্ত্রণালয়ে আপনারা যে দেখতে পারেন যে বিভিন্ন রুমে রুমে নিশ্চিত করে বলতে পারি ওরকম শিক্ষকদের বহু বহু গ্রুপ এই মুহূর্তে অবস্থান করছেন, যারা মূলত এখন চেষ্টা করছেন যা পজিশনে থেকে থাকুক না কেন গত 2 বছরে, 10 বছরে, 15 বছরে কিংবা 2 মাসে, এই মুহূর্তে এই পরিস্থিতিতে কি করে আন্দোলনের ফসলকে ঘরে উঠানো যায়। সুতরাং এই বিষয়গুলো আমরা আসলে জানি, এই বিষয়গুলো না জানার কিছু নাই, এবং এই বিষয়গুলো আমার ধারণা এখানে উপস্থিত শিক্ষার্থীদেরও মনে রাখা প্রয়োজন। ওনারা জানেন না এটা আমার আসলে মনে হয় না, আপনারাও জানেন যে আমরা আসলে এই যেই চরিত্র আমাদের, এটা আমাদের শ্রেণীর চরিত্র, এবং এই সুবিধাবাদী চরিত্রটা আমরা সবসময় বজায়ও রাখি। এবং দেখবেন আজকে যার কথা রাগিবও বলছিলেন যে যারা প্রাণ দিয়েছেন, যারা গুলি খেয়েছেন, আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে উত্তরায় থাকি বলে, উত্তরা যেহেতু একটা রণক্ষেত্র ছিল বহুদিন, এবং সেই সময়েও দেখেছি যে সে ছোট ছোট বাচ্চারা, যাদেরকে আমরা পথশিশু বলছি, যাদেরকে ও তাই বললো, তারা কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত না, সেটাও পরিষ্কার। তারা একটা গাড়িকে, ট্রাককে আটকালো, এটা হচ্ছে রাত 2টা-3টার দিকে, কারফিউয়ের মধ্যে। তার ট্রাককে আটকাতে গেল, ট্রাক যে চালক সে ভয়ে, এটা খুবই মানে মেকশিফট ট্রাক টাইপের একটা জিনিস, যেটা বোঝাই যাচ্ছিল যে এটা ফিটনেস ভালো নাই, খুব দ্রুত একটা ইউটার্ন করতে গিয়ে উল্টে গেল। ট্রাকটা অতিরিক্ত বোঝাই করা ছিল। আমি আমার বাসার বারান্দা থেকে সুবিধাভোগী মধ্যবিত্তের মতো পুরো জিনিসটা দেখলাম, সেই জন্যই আমি বলছি যে গল্পটা খুব আমার কাছে খুব জরুরি মনে হয়েছে, যে গল্পটা সবার কাছে জানানো দরকার। এই মেকশিফট ট্রাকটাতে কিছু একটা প্রোডাক্ট ছিল অনেক বেশি পরিমাণে, এই অতিরিক্ত ওজনের কারণে ট্রাকটা উল্টে গেল। এবং ট্রাকটা উল্টে যাওয়ার সাথে সাথে ওরা আসলে ভয় পেয়ে গেছিলো, যারা ট্রাকটা চালাচ্ছিল ওরা ভয় পেয়ে গেছিলো আন্দোলনকারীদেরকে দেখে। এবং এই পর্যায়ে ওরা যখন ওদেরকে বের করতে যাওয়া হলো, তখন যেই দুটো মানুষ বের হলো, মানে যাদের একজন ট্রাকটা চালাচ্ছিলেন আর একজন সম্ভবত হেল্পার, তাদের দুজনের বয়সও 15 থেকে 17-র বেশি হবে না, এবং তারা ট্রাকটা চালাচ্ছিলেন এবং হেল্পার। এবং প্রথমে নেমেই ওরা ঝেড়ে দৌড় দিল, কারণ এই পক্ষে 25-26টা বাচ্চা ছিল আর ওই পক্ষে ওরা 2জন। তারপর অনেকক্ষণ পরে আমরা খেয়াল করলাম যে এই বাচ্চাগুলো ওদেরকে ডাকছে যে আসেন আপনাদের এটা তুলে দেই। মানে ওদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল না যে এই ট্রাকটাকে ধরবে, আটকাবে, জিনিস নিয়ে যাবে, তাই না? এবং উদ্দেশ্যটা ছিল যে ওদেরকে আটকে কিছুটা চেক করবে, কিছু জানতে চাইবে। ওরা ভয়ে এরকম একটা ঘটনা ঘটালো। এবং তারপরে যেটা ঘটলো, যে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটার থেকে একটুর জন্য বাঁচলো, সেজন্য ওটা আমি আর পুরোটা বলবো না, কিন্তু পুলিশ গুলি করলো, ওরা পালিয়ে গেল, এবং গুলি করলো, মানে সাউন্ড গ্রেনেড না, এগুলো সবই কিন্তু আমরা বারান্দায় দাঁড়িয়ে দেখছি। যদিও আমি বলছি যে সুবিধাভোগী মধ্যবিত্তের মতো দেখেছি, কিন্তু ওখানে দাঁড়িয়েও কিন্তু মানুষ মরে যেতে পারতো, আর এরকম দূরত্ব। সুতরাং সেটাও একটা মানে বিবেচ্য বিষয় যে আমরা সেটা কে কতটুকু কিভাবে আন্দোলনে থেকেছি, বা তার সাথে এই সমস্ত আলাপের কি যোগাযোগের প্রশ্ন যদি আমরা আসি, যে আসলে যখন শিক্ষা নিয়ে কথা বলছি তখন অনেক বক্তারা বলেছেন নতুন শিক্ষাক্রমের কথা, কিন্তু শিক্ষাক্রমের শুরুর প্রস্তাব, মানে লাস্ট যে শিক্ষাক্রমটা আজকে স্থগিত হচ্ছে বা 1 সপ্তাহ আগে স্থগিত হয়েছে,
সেখানে কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে দেখেছি, ওটা নিয়ে যখন আমরা কথা বলতে গেছি, আলোচনা করতে গেছি, এই আর সি মজুমদার বন্ধ করে দেওয়া হয়েছে। এই আর সি মজুমদারের শিক্ষক নেটওয়ার্কের যে আয়োজনে আমরা শিক্ষাক্রম নিয়ে কথা বলতে চেয়েছিলাম, সেই আয়োজনটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা বেশি দিন আগের কথা না, 4-5 মাস হবে, আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা। তো ওই আলোচনার ক্ষেত্রেও মূল জায়গাটা যেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম, যে এটা এমন একটি প্রেসক্রিপশন, এমন একটা জায়গা থেকে উৎসারিত হয়েছে যার মূল দর্শনটা হচ্ছে প্রতিযোগী তৈরি করা। কার জন্য প্রতিযোগী? বাজারের জন্য উপযোগী প্রতিযোগী, উপযোগিতার সাথে সম্পর্কিত মানুষকে তৈরি করার জায়গা থেকে কিন্তু এই পুরো শিক্ষাক্রমের প্রকল্পটি তৈরি করা হয়েছিল। এবং এই প্রকল্পটির ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি, এবং আমাদের পাঠশালার যে শিক্ষার্থী এখানে বলে গেলেন যে তার শিক্ষকরা তার সাথে কি ব্যবহার করেছেন বা কীরকম অভিজ্ঞতা হয়েছে, তার থেকে আমরা যেই যোগসূত্রটা আবিষ্কার করতে পারি সেটা হচ্ছে যে শিক্ষাক্রম বলেন, শিক্ষানীতি বলেন, এর একটা কেন্দ্রে থাকার কথা শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক, যেটা আপনারা গত শিক্ষাক্রমে কোথাও দেখতে পাবেন না। এবং এই যে দেখতে না পারারই ফলশ্রুতিতে আমাদের যে শিক্ষক বললেন যে গল্পই আছে, আসল জিনিস নাই, সেই জিনিসগুলোই বেশি আমরা দেখেছি। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ পিলার যে কোনো শিক্ষা ব্যবস্থা হচ্ছেন অভিভাবকরা। যদি আমি শিশু তো মানে একদম প্রাথমিক বা প্রাথমিক শিক্ষার কথা বলি বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত, বাংলাদেশের সমাজ বাস্তবতায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও দেখি বাবা মার দ্বারা পরিচালিত হতে। সুতরাং আমাদের সমাজে এই অভিভাবকদের সম্পর্কটা খুব জরুরি, যেটাকে কোনোভাবেই এই শিক্ষাক্রম তৈরি করার সময় ভাবা হয় নাই বা আমলে নেওয়া হয় নাই। এর মূল কারণ হিসেবে আমরা দেখি যে এই যে মেধা এবং পড়ালেখা, অতিরিক্ত মুখস্থ বিদ্যা ইত্যাদি অনেক আলাপ, অনেক ধরনের কথাবার্তা আসে। যে কথাটা ভাবা হয় না সেটা হচ্ছে মেধাটা কি আকাশ থেকে পড়ে কিনা, আমরা কি মেধা নিয়ে জন্মগ্রহণ করি কিনা। যদি এটার দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখবো আসলে সকলেরই পটেনশিয়াল সমান, কিন্তু কে কোন শ্রেণীগত জায়গা থেকে, কোন জাতিগত জায়গা থেকে, কোন প্রান্তিক অবস্থান থেকে এই পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন, তার উপর কিন্তু তার এই যে পারফরমেন্স বা তার যে পরীক্ষায় তিনি যা ফলাফল লাভ করবেন তার অনেক কিছু নির্ভর করে। তার মানে আসলে মেধা বলতে আমরা যাকে বুঝি, যে ইন্ডিকেটর দিয়ে আমরা মেধা বুঝি, সেটা কি? জিপিএ গোল্ডেন 5। এই জিপিএ গোল্ডেন 5 কিসের মেধা? এটা কিসের ভিত্তিতে জাজ করা হচ্ছে, ইভালুয়েট করা হচ্ছে কিসের ভিত্তিতে? এই জায়গাগুলোকে যদি আমরা মাথায় রেখে একটু চিন্তা করি যে প্রাথমিক, প্রাথমিক এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে গত 15 বছরে বা আরও আগে থেকেও যা ঘটছে, তার মধ্যে একটা প্রধান জায়গা ছিল এক ধরনের পরীক্ষা নিরীক্ষা। এখন কোনো কিছু আগাতে হলে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, নতুন গবেষণা করতে হবে, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই, আমি পড়াইও ওই বিষয়টাই গবেষণা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যখন আমরা দেখি যে এই পরীক্ষা নিরীক্ষাটা করা হচ্ছে শিশুদের উপরে, যেই শিশুরা আসলে জানে না যে তাদের জন্য আগামী 1 সপ্তাহ পরে কি অপেক্ষা করছে, এটার একটা ভয়াবহ প্রতিক্রিয়া বা এর একটা ভয়াবহ ইম্প্যাক্ট আছে শিশুদের উপরে। বিশেষ করে 10 বছরের নিচের শিশুদের উপরে আপনি যত বেশি তাদেরকে ধাক্কা দেবেন বা সারপ্রাইজ দেবেন, তত বেশি কিন্তু তাদের নানান ধরনের শিশু, তো কারণ এটা তো 1-2 না, আপনার শিশু আমার শিশুর ব্যাপার না, কিন্তু এটা কিন্তু লক্ষ লক্ষ শিশুর ব্যাপার। এবং লক্ষ লক্ষ শিশুর যখন এরকম একটা নিরীক্ষার মধ্যে পড়ে যায়, তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার অনেক সম্ভাবনা থাকে, কারণ সে ওই জিনিসটার জন্য প্রস্তুত থাকে না। আমরা যদি সামাজিক গবেষণা দেখি তাহলে এটাই আমরা দেখব যে এটা খুব একটা ভয়াবহ প্রবণতা ছিল। এই প্রবণতাগুলো থেকে আগামী সরকার বেরিয়ে আসতে পারবে এত আশা আমি এক্ষুনি করছি না, কিন্তু আমাদের দাবিটা ওই দিকেই হওয়া উচিত। আমি আসলে মূলত যেই বিষয়ে কথা বললে হয়তো ভালো হয়, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা বাংলাদেশে বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয় দেখি। একটা ফরম্যাট হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ফরম্যাট, যার নেতৃত্বে বা কন্ট্রোলের মধ্যে আছে অনেকগুলো কলেজ। আবার অন্যদিকে আরও অন্য রকমের বিশ্ববিদ্যালয় আমরা দেখি যাদের মধ্যে একটা বিশেষ বিভাজন আছে, যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয় ভার্সেস যেটা পাবলিক বিশ্ববিদ্যালয় বা সর্বজনীন বিশ্ববিদ্যালয় বলা যেতে পারে। এই সর্বজনীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবার দুরকম আছে, কোনোটা 73-এর অধ্যাদেশ এবং +2, মানে আমরা যে 6টা বিশ্ববিদ্যালয়ের কথা জানি, বুয়েট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ আরও যে 4টি অধ্যাদেশের বিশ্ববিদ্যালয় বা 73-এর আদেশের বিশ্ববিদ্যালয়, এর বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো। তো নানান রকমের কিন্তু বিশ্ববিদ্যালয়। সুতরাং
উচ্চশিক্ষার প্রশ্নে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ধরন নিয়ে কথা বলি, সবার জন্য কিন্তু একই ফর্মুলা কাজে লাগবে না বা একই রকম না এই বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা। এটা দিয়ে কাজ করতে গিয়ে আমরা যখন চিন্তা করি, যার কথাটা কিছুটা আমার ধারণা রাহি বলবার চেষ্টা করেছেন, যে আসলে দুটো জিনিসের এক ধরনের সমন্বয় বা দুটো জিনিস একসাথে কাজ করছে এই বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে। একটা হচ্ছে আমাদের যে উপনিবেশ থেকে আসা যে শিক্ষার ধারণা, সেটা তো অবশ্যই কাজ করছে, তার সাথে বাইরে থেকে আসা নব্য উদারতাবাদের সাথে সম্পর্কিত যে বিশ্ববিদ্যালয়ের ধারণা। তার মানে এই দুটো ধারণা এক্সিস্ট করে এই মুহূর্তে। বিশ্ববিদ্যালয়গুলো হয় মানে আগের কলোনিয়াল যে হেরিটেজ, সেই উপনিবেশের ঐতিহ্য নিয়ে কাজ করছে, অথবা নব্য উদারতাবাদের জায়গা থেকে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির কাজ করছে, যেই পরিবেশে প্রতিটি ছাত্র একে অন্যের বিরুদ্ধে একটি একক সত্তা। তার মূল কাজ হচ্ছে যে কোনো মূল্যে অন্য একটি ছাত্রটাকে ছাড়িয়ে সামনে চলে যাওয়া, নিজে যতদূর সম্ভব নিজের জন্য অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল তার যতটুকু অর্জন করা সম্ভব সেটা করবার চেষ্টা করা। এখন এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, এর মাঝখানে আমরা আসলে নতুন যে সময়, নতুন সমাজে আমরা নতুন ধরনের বিশ্ববিদ্যালয়ের কী রূপ দেখতে চাই। এখন আজকে থেকে 2 মাস আগেও আমরা এসব কথা হয়তো বললে লোকে আমাদেরকে বলতো যে আমরা পাগল, উন্মাদ, আমাদের অন্য কোথাও চলে যাওয়া উচিত। সেই কারণেই আমরা এখন বলতে পারছি কেন? কারণ আমাদের মনে হচ্ছে যে একটা সময় সম্ভবত এসেছে। এখন এই আসার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা সবাই খুব মাঠে আছে, অনেক উত্তেজিত আছে। আমি যদি উত্তেজিত মানে অ্যাজিটেটেড অর্থে না বুঝিয়ে আমি যদি বুঝাই যে প্রণোদিত অবস্থায় আছে, যে তারা একটা ইন্সপিরেশনের মধ্যে আছে, তারা একটা কিছু চেঞ্জ করে ফেলবে, এরকম একটা পরিস্থিতিতে আছে। এটা খুব ভালো ঘটনা, কারণ আমরা অনেক দিনে এরকম ঘটনা দেখি নাই। অনেক দিন আমরা শুধু দেখেছি ওরা প্রত্যেকে নিজেকে একক ভাবতে শিখেছে। কি করে আমি স্কলারশিপ পাবো, কি করে আমি বেশি গ্রেড পাবো, ম্যাডাম কি করলে আমি 1 নম্বর বেশি পাবো, কি করলে আমি চাকরি পাবো, ইত্যাদি ছিল মূল প্রণোদনা। এখন যদি প্রণোদনা হয়ে থাকে যে কি করে আমরা পরিবর্তন আনবো, সেটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে তখনই হয়ে উঠবে যদি আমরা এই ক্ষমতাকে বা এই যে নতুন প্রণোদনাকে, আমি ক্ষমতা না বলি, এই নতুন প্রণোদনাকে ক্ষমতা হিসেবে না দেখে দায়িত্ব হিসেবে দেখতে শিখি, তাহলে হয়তো বা পরিবর্তন করার সুযোগটা তৈরি হতে পারে। কারণ অনেকেই বুঝতে পারছেন, অনেকে না, সবাই বুঝতে পারছেন যে এই যে স্বৈরাচার হটানো হয়েছে, সেই আওয়ামী লীগ এবং তার বিশাল সাম্রাজ্য কোথাও কিন্তু চলে যায় নাই, এখানেই আছে। এই মুহূর্তে তাদের এক দলের মূল কাজ হচ্ছে কোনোভাবে ডিফ্যাক্ট করে অন্য নৌকায় উঠে পড়া। আবার অন্যদিকে এতদিন যারা এই ক্ষমতা বলের বাইরে ছিলেন, যারা অনেক হাংরি, যাদের অনেক কিছু দরকার এখন, তারাও কিন্তু যে কোনো মূল্যে এই কেকের ভাগ নিতে চাইছেন। কিন্তু মূল যে কাজটি যারা করেছেন, যারা এই মুহূর্তে ইন্সপায়ার্ড অবস্থায় আছেন, যে বিপুল সংখ্যক ছাত্র জনতা, সেই বিপুল সংখ্যক ছাত্র জনতা কিন্তু ভিসি হবেন না, মন্ত্রী হবেন না, ইত্যাদি হবেন না। তাদের জন্য আসলে তাহলে তারা কি মনে করবেন যে আমরা তো তাহলে ক্ষমতার বাইরে, তাহলে আমরা চুপ করে বসে দেখি ক্ষমতার লোকজন কামড়াকামড়ি করে ক্ষমতা নিয়ে নিক, তারপরে দেখা যাবে। দ্যাট উইল বি টু লেট, বেশি দেরি হয়ে যাবে। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে এটা খুব জরুরি যে আপনাদের এই প্রণোদনামূলক অবস্থাটাকে যদি আমরা, আপনাদের বলতে আমি আমাদের সবাইকে ইনক্লুড করে বলছি, এই প্রণোদিত থাকা অবস্থাটাকে যদি দায়িত্বের জায়গায় আমরা ট্রান্সলেট করতে পারি, অনুবাদ করতে পারি, আমরা যেখান থেকে, যে জায়গা থেকে, যার যে এক্সপার্ট এরিয়া আছে, সেই জায়গা থেকে কোন জিনিসটা অন্যায্য হয়েছে এতদিন, আজকে কোনটা অন্যায্য হচ্ছে, আগামীকালকে কোনটা করলে খারাপ হবে, সেই জায়গায় খুব পরিষ্কার পজিশন নেয়া, অবস্থান নেয়া এবং সে অবস্থানের পক্ষে কাজ করা। রাজনীতি এটাকেই বলে। বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি বন্ধ করার কথা বলা হচ্ছে। যেই রাজনীতি করে এত বড় স্বৈরাচারের পতন ঘটেছে, সেই মানুষরা যদি রাজনীতি বন্ধ করার কথা বলি, তাহলে তো হবে না। সুতরাং রাজনীতি হচ্ছে আপনি যেটাকে অন্যায্য মনে করছেন, যেটা আপনি তথ্য উপাত্ত সব নিয়ে বুঝতে পারছেন এটা অন্যায়, এটা ঠিক হচ্ছে না, সেটার বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন এবং আপনার সাথে আরো 2জন বন্ধুকে কনভিন্স করছেন যে কি করে এই অন্যায্যতার বিরুদ্ধে দাঁড়ানো যায়। সেটাই তো রাজনীতি। এবং সেই রাজনীতিটাই তো বিশ্ববিদ্যালয়ে সকল বিভিন্ন সেক্টরেও এই রাজনীতিটাই তো হওয়ার কথা।